হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অনুশীলন প্লাস। আজকে আমরা WBPSC মিসলেনিয়াস এক্সামকে মাথায় রেখে হিস্ট্রির আবারও 50টা কোয়েশ্চেন অ্যান্সার করব। আগের দিন আমরা 1 থেকে 50 পর্যন্ত কোয়েশ্চেনগুলো ডিটেল অ্যানালিসিস করেছি। আজকে আমরা 51 থেকে 100 পর্যন্ত কোয়েশ্চেনগুলো অ্যানালিসিস করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমাদের কাছে অ্যানশিয়েন্ট ইন্ডিয়া থেকে 25টা কোয়েশ্চেন আছে। তো চলো শুরু করা যাক। 51 নম্বর কোয়েশ্চেনে আছে, দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ ডিসকভার্ড ইন 1921 অ্যাট হরপ্পা বাই, অর্থাৎ হরপ্পাতে 1921 সালে সিন্ধু সভ্যতাকে আবিষ্কার করেন। তো অবশ্যই হবে এটা অপশান সি, দয়ারাম সাহানি। আর অপশান বিতে যেটা আছে আর.ডি. ব্যানার্জি, রাখাল দাস ব্যানার্জি, উনি 1922 সালে মহেঞ্জোদারো সাইটটাকে এক্সকাভেশন করেন বা আবিষ্কার করেন। তো ওখানে এক্সট্রা ইনফরমেশন হচ্ছে যে মহেঞ্জোদারো 1922-এ আবিষ্কার করেন রাখাল দাস ব্যানার্জি। প্রথম জন মার্শাল, ইনি ছিলেন হচ্ছে ডিরেক্টর জেনারেল অফ ASI অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। উনি প্রথম অ্যানাউন্স করেছিলেন এই ডিসকভারিটা 1924-এ। আর তারপরে MS ভাটস, ইনি এক্সকাভেটেড করেন হরপ্পা পরে। পরের কোয়েশ্চেন, গ্রেট বাথ অফ ইন্ডাস ভ্যালি ওয়াজ ফাউন্ড অ্যাট। তো গ্রেট বাথ, বৃহৎ স্নানাগার, এটা কোথায় দেখতে পাওয়া যায় ইন্ডাস ভ্যালিতে? তো মহেঞ্জোদারোতে দেখতে পাওয়া যায়। এই যে গ্রেট বাথ, এটা ছিল 12 মিটার ইন্টু 7 মিটার ইন্টু 2.5 মিটার এই আয়তনের এটা ছিল। তো এই আয়তনটা আমাদের মাথায় রাখতে হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত ছিল। আর রিচুয়াল বাথিং, এখানে রিচুয়াল বাথিং করা হতো, মানে যেরকম হয় যে পুজো আর্চার সময় সেখানে স্নান করতো। এছাড়া বিটুমেন লাইনিং, এখানে বিটুমেন লাইনিং অর্থাৎ বিটুমেন দিয়ে এটা তৈরি ছিল। এছাড়া এখানে বৃহৎ যে গ্র্যানারি, মানে গ্রেট গ্র্যানারি, সেটাও দেখতে পাওয়া যায়। এখানে সিটাডেল ছিল, অলসো মহেঞ্জোদারোতে সিটাডেল বা দুর্গ ছিল। আর লোথাল একমাত্র সাইট ছিল যেখানে ডকইয়ার্ড ছিল। পরের কোয়েশ্চেন 53 নম্বর, ঋগ্বেদা ইজ ডিভাইডেড ইন্টু হাউ মেনি মন্ডলাস। তো ঋগ্বেদাতে কতগুলি মন্ডল আছে? তো 10টা মন্ডল আছে, অপশান সি। তো 10টা মন্ডল আছে। এছাড়া 1028টা হাইমস বা মন্ত্র আছে। এটা সবথেকে ওল্ডেস্ট বুক, ফ্যামিলি বুক। আর এখানে 10ম মণ্ডলে পুরুষ সূক্ত, সেটা বর্ণনা করা রয়েছে। বর্ণ সিস্টেম বা কাস্ট সিস্টেম, এটাও বর্ণনা করা রয়েছে। সামবেদা, এখান থেকে ইন্ডিয়ান মিউজিক বা মেলোডি এসেছে। যজুর্বেদ, এটা রিচুয়ালস বা পুজো আর্চার নিয়ম, যজ্ঞ, এগুলো সম্পর্কে বর্ণনা করা রয়েছে। অথর্ববেদে ম্যাজিক এবং আয়ুর্বেদ এই সম্পর্কে বর্ণনা করা রয়েছে। পরে 54 নম্বর কোয়েশ্চেন, সত্যমেব জয়তে ইজ টেকেন ফ্রম। তো সত্যমেব জয়তে এই কথাটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা অপশান বি, মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। তো এই যে সত্যমেব জয়তে, এর মানে হচ্ছে ট্রুথ অ্যালোন থ্রিয়ামস, মানে সত্য সর্বদা জেতে। তো এটা আমাদের ন্যাশনাল মোটো, যেটা আমাদের লায়নের যে চিহ্ন আছে তার নিচেই থাকে, বিলো লায়ন ক্যাপিটাল। উপনিষদকে বলা হচ্ছে বেদান্ত, বেদের অন্তকে বলে উপনিষদ, এন্ড অফ বেদাস। পরে 55 নম্বর কোয়েশ্চেন, ষোড়শ মহাজনপদ মানে 16 মহাজনপদস আর লিস্টেড ইন। কোথায় এই ষোড়শ মহাজনপদের উল্লেখ পাওয়া যায়? তো এই বইগুলোর মধ্যে অপশান বি, অঙ্গুত্তরা নিকায়া, এই বইটিতে ষোড়শ মহাজনপদের উল্লেখ পাওয়া যায়। এটা WBCS এর প্রিলিমসে এবছর এসেছিল। এখানে এটা মনে রাখতে হবে যে অঙ্গুত্তরা নিকায়া এটা কিন্তু একটা বুদ্ধিস্ট টেক্সট। এখানে ষোড়শ মহাজনপদের উল্লেখ আছে। 6th সেঞ্চুরি BC-তে প্রায় এইগুলি দেখা যায়। যেরকম ষোড়শ মহাজনপদগুলোর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিল মগধ। এছাড়া কৌশল, বৎস, অবন্তী, এগুলো সব স্ট্রংগেস্ট ছিল। আর মগধ বেশি আর কি ফ্লারিশ করেছিল। এখানে একটা জৈন টেক্সট মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভগবতী সূত্র, সেখানেও কিন্তু এই ষোড়শ মহাজনপদের উল্লেখ পাওয়া যায়। তাহলে বুদ্ধিস্ট টেক্সট হচ্ছে অঙ্গুত্তরা নিকায়া আর জৈন টেক্সট হচ্ছে ভগবতী সূত্র। পরের কোয়েশ্চেন 56 নম্বর, মগধ এম্পায়ার ফার্স্ট ক্যাপিটাল ওয়াজ, অর্থাৎ মগধের প্রথম ক্যাপিটাল কী ছিল? তো অবশ্যই এটা রাজগৃহ বা গিরিব্রজতে ছিল। তো রাজগৃহ বা গিরিব্রজতে মগধের প্রথম ক্যাপিটাল ছিল, তাও হর্যঙ্ক বংশের রাজা বিম্বিসার সেটা করে, অজাতশত্রুর সময়তেও ছিল। কিন্তু উদয়ন পরে এটাকে শিফট করে পাটলিপুত্রে নিয়ে যায়। বিম্বিসার, অজাতশত্রু এই রাজগৃহ থেকেই রুল করে। আর এরা বুদ্ধ এবং মহাবীরের অ্যাসোসিয়েটেড ছিল বা সমসাময়িক ছিল। বিম্বিসার একেবারেই বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিল, এই প্রশ্নটা তো এসেই থাকে। এছাড়া আরেকটা প্রশ্ন এসে থাকে যে কোন রাজা এর মধ্যে তার পিতাকে হত্যা করে সিংহাসনে বসে? তো বিম্বিসারের ছেলে ছিল অজাতশত্রু। অজাতশত্রু বিম্বিসারকে হত্যা করে নিজে সিংহাসনে বসে। বিম্বিসারকে শ্রেণিক বলা হতো, অজাতশত্রুকে কুনিক বলা হতো। পরের কোয়েশ্চেন 57 নম্বর, আলেকজান্ডার্স ইনভেশন অফ ইন্ডিয়া হ্যাপেন্ড ইন। আলেকজান্ডারের ইনভেশন ইন্ডিয়াতে
কত সালে হয়েছিল? তো এটা 326 বিসি এই সময়ে হয়েছিল, অপশান বি। তো এই যুদ্ধটার নাম কি ছিল? রাজা পুরুষ সঙ্গে ঝিলাম নদীর তীরে হিদাসপাসের যুদ্ধ হয়েছিল। আর রিট্রিট ডিউ টু মিউটিনি অ্যাট বিয়াস, তো এখানে যুদ্ধ লাগায় বিয়াস নদী বা বিপাশা নদীর ওখানে যুদ্ধ লাগায়, তারা আবার ফিরে যায়। তারপরে সেলুকাস আলেকজান্ডারের সহিতই ছিল, তো সেলুকাস ডিফিটেড বাই চন্দ্রগুপ্ত 305 বিসিতে চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে সেলুকাস পরাজিত হয়। পরের কোয়েশ্চেন 58 নম্বর, অর্থশাস্ত্র ওয়াজ রিটেন বাই। অর্থশাস্ত্র এটা লিখেছে চন্দ্রগুপ্তের খুবই ফেভারিট চাণক্য, যার আর এক নাম বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য। তো চাণক্যের এই যে দুটো নাম বিষ্ণুগুপ্ত, কৌটিল্য, এগুলো মনে রাখতে হয়। এছাড়া এখানে 15 আধিকরণস এই ব্যাপারটা দেখতে পাওয়া যায়, এবং স্টেট ক্রাফট ইকোনমি, অর্থাৎ স্টেট কীভাবে চলছে, ইকোনমিক্যাল অবস্থা কীরকম, স্পাই সিস্টেম কীরকম আছে মগধে, সেই সমস্ত কথা এখানে বর্ণনা করা রয়েছে। ডিসকভার করে হচ্ছে আর শ্যামাশাস্ত্রী, 1905-এ ডিসকভার করে। এছাড়া এখানে একটা গল্প আছে মুদ্রা রাক্ষস, সেটা চন্দ্রগুপ্ত মৌর্য, চাণক্য এবং এই তার আগে নন্দবংশের যে কাহিনী সেটা এখানে বর্ণনা করা রয়েছে। তো সেটা কে লিখেছে? এটা আসে মুদ্রা রাক্ষস লিখেছে বিশাখ দত্ত। পরের কোয়েশ্চেন, অশোকাস ধাম্মা ওয়াজ নট। তো অশোকের ধাম্মা এর মধ্যে কি ছিল না? এটা রিলিজিয়াস সেক্ট, মরাল কোড, বুদ্ধিজম, নন ভায়োলেন্স। এর মধ্যে অশোকার ধাম্মা এটা কোনো রিলিজিয়াস সেক্ট ছিল না, বাকি এটা মরাল কোড ছিল, বুদ্ধিজমকে নেওয়ার একটা ফলো করার নীতি ছিল, নন ভায়োলেন্স অহিংসা এটাও ছিল। তো ধাম্মা মানে হচ্ছে এথিক্যাল কোড, রেসপেক্ট এল্ডার্স, ট্রুথ বলো মানে সত্যি বলো, নন ভায়োলেন্স অহিংসা, টলারেন্স সহ্য করা, এই ব্যাপারগুলো ধাম্মা নীতিতে অশোক অ্যাডপ্ট করেছিল আফটার কলিঙ্গ যুদ্ধ। তো রক এডিক্ট 13-এ সেখানে কিন্তু এই কলিঙ্গ যুদ্ধের কথা বর্ণনা করা আছে, সাথে এই ধম্ম নীতির কথাও বর্ণনা করা আছে, টলারেন্সের কথা বর্ণনা করা আছে। আর নো রিচুয়াল ফোকাস, এখানে কিন্তু কোনো রকম রিচুয়ালে ফোকাস করা হয়নি। পরে 60 নম্বর কোয়েশ্চেন, থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল 250 বিসিতে হয়। তো এটা কোথায় হয়, কার সময়ে হয়, এই প্রশ্নগুলো এসে থাকে। তো এখানে ওয়াজ হেল্ড অ্যাট, কোথায় হয়েছে থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল? তো অবশ্যই থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল এটা হয়েছে পাটলিপুত্রে। প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল এটা হয়েছিল রাজগৃহতে, পরে বৈশালীতে, তারপরে পাটলিপুত্রে, তারপরে কাশ্মীরে। তো অপশানও পরপরই দেওয়া আছে। তো থার্ডটা হচ্ছে পাটলিপুত্রে হয়েছিল। তো পাটলিপুত্রে থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল তো হয়েছিল অশোকের সময় হয়েছিল। এখানে মোগালিপুত্র তিস্সা প্রেসিডেন্ট ছিল, এটাও আসে কে প্রেসিডেন্ট ছিল? তিস্সা মুনি। আর কম্পাইলেশন অফ অভিধম্ম পিটক, এই সময় অভিধম্ম পিটকটা কমপ্লিট হয়ে যায়। আর মিশনারিজকে অশোক পাঠায় শ্রীলঙ্কাতে, তার মধ্যে মহেন্দ্র আর সঙ্ঘমিত্রা তার দুই ছেলে মেয়েকেও সে পাঠায় বোধি ট্রির স্যাপলিং নিয়ে বা চারাগাছ নিয়ে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। আর কোন বন্দর দিয়ে পাঠায়? তারা গেছিল তাম্রলিপ্ত বন্দর দিয়ে। পরের কোয়েশ্চেন, শকা এরা ফাউন্ডার কনিষ্ক বিলং টু। তো শকা এরা বা শকাব্দ এটা কে চালু করে? এটা কনিষ্ক চালু করে। তো কনিষ্ক কোন বংশের ছিল? কুষাণ সাম্রাজ্যের বা কুষাণ বংশের ছিল, অপশান সি। তো কনিষ্ক কুষাণ ডাইনেস্টির ছিল। কনিষ্কর যে শকাব্দ সেটা শুরু হয় 78 এডি বা সিই থেকে। আর কনিষ্কর যে ক্যাপিটাল মানে কুষাণদের যে ক্যাপিটাল সেটা ছিল পুরুষপুর বা পেশওয়ার, যেটা বর্তমানে পাকিস্তানে রয়েছে। প্যাট্রন অফ মহায়ান বুদ্ধিজম, এবার এরা কী ধরনের বুদ্ধিজম ফলো করতো? এটাও আসে, কনিষ্ক ফলো করতো মহায়ান বুদ্ধিজম। আর ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল কনিষ্কর সময় কাশ্মীরে হয়েছে। পরের কোয়েশ্চেন 62 নম্বর, গুপ্ত যুগ বা গুপ্তা এরা স্টার্টেড ইন। গুপ্তা এরা কবে স্টার্ট হয়? 319 থেকে 320 সিইর মধ্যে স্টার্ট হয়। এটা চন্দ্রগুপ্ত দ্বিতীয়, এটা চন্দ্রগুপ্ত ওয়ান গুপ্ত বংশের রাজা, তার সময় স্টার্ট হয়। তো এই যে চন্দ্রগুপ্ত ওয়ান, এই সময়টাকে বলা হচ্ছে গোল্ডেন এজ। অ্যাকচুয়ালি গুপ্তদের যুগটাকে, পুরো গুপ্তদের যুগটাকেই বলা হয় গোল্ডেন এজ। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত, তারপরে আসে চন্দ্রগুপ্ত ওয়ান। তারপরে চন্দ্রগুপ্ত ওয়ানের ছেলে হচ্ছে সমুদ্রগুপ্ত, যাকে ভারতের নেপোলিয়ান বলে। আর এনার যে সভাকবি তার নাম ছিল হরিসেন, যে লিখেছে প্রয়াগ প্রশস্তি। আর চন্দ্রগুপ্ত টু এ ছিল সমুদ্রগুপ্তের ছেলে। আর চন্দ্রগুপ্ত টু সকারি এবং বিক্রমাদিত্য এই টাইটেলগুলো নিয়েছিল। আর এই চন্দ্রগুপ্ত টু এর রাজসভাতেই নবরত্ন ছিল। পরে 63 নম্বর কোয়েশ্চেন, ফা হিয়েন কেম টু ইন্ডিয়া ডিউরিং রেন অফ। ফা হিয়েন কার সময় এসেছিল? দেখো, হর্ষবর্ধন এর সময় এসেছিল হচ্ছে হিউয়েনসাং, কারণ দুটোই হ দিয়ে। আর ফা হিয়েন এসেছিল চন্দ্রগুপ্ত দ্বিতীয়র সময়, অপশান সি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়।
তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালটা হচ্ছে 399 থেকে 414 সি। আর এই যে চাইনিজ পিলগ্রিম ফা হিয়েন, সে কিন্তু এখানে এসেছিল। তার লেখা বুক হচ্ছে ফো কিউ কি বা ফো কিউ কি। আর নো ডেথ পেনাল্টি, পিপল প্রসপেরাস, এখানে কোনো ডেথ পেনাল্টি ছিল না, পিপল খুব ভালো ছিল, তাদের খুব উন্নতি হচ্ছিল, এগুলো সব বর্ণনা করেছে। হর্ষবর্ধনের সময় হিউয়েনসাং এসছে, 629 থেকে 645 সি পর্যন্ত ছিল। পরের কোয়েশ্চেন 64 নম্বর, নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ ফাউন্ডেড বাই। নালন্দা বিশ্ববিদ্যালয় কে তৈরি করে? এটা গুপ্ত বংশের সময় কুমারগুপ্ত ওয়ান ইনি তৈরি করে। তো কুমারগুপ্ত ওয়ানের যে সময়কাল সেটা হচ্ছে 5th সেঞ্চুরিতে তার সময়কাল। এবার এই যে নালন্দা ইউনিভার্সিটি, সেটা পরে আবার বখতিয়ার খিলজি 1193-এর দিকে এটাকে ধ্বংস করে দেয় নালন্দা ইউনিভার্সিটিকে। আর এই যে পালদের রাজারা আবার এই নালন্দা ইউনিভার্সিটিকে রিভাইভ করে, তো ধর্মপাল আবার এটাকে রিভাইভ করে। হিউয়েনসাং এখানে পড়াশোনা করেছিল, হর্ষবর্ধনের সময় এসেছিল হিউয়েনসাং, সে এখানে পড়াশোনা করেছিল। আর এখানে বুদ্ধিজম, বেদ, মেডিসিন, লজিক এগুলো পড়ানো হতো। মানে তখনকার প্রাচীনকালে নালন্দা ইউনিভার্সিটির যে সাবজেক্টগুলো ছিল সেগুলো কিন্তু অত্যন্ত মানে ভীষণ সুন্দর সাবজেক্ট ছিল তৎকালীন সময়ে। বুদ্ধিজম, বেদাস, মেডিসিন, লজিক এগুলো সমস্ত কিছু পড়ানো হতো। পরে 65 নম্বর কোয়েশ্চেন, হর্ষবর্ধন 606 থেকে 647 সিতে তার সময়কাল। তো তার ক্যাপিটাল কোথায় ছিল? ক্যাপিটাল ওয়াজ, হর্ষবর্ধনের ক্যাপিটাল ছিল কনৌজ। অ্যাকচুয়ালি হর্ষবর্ধন থানেশ্বর থেকে তার ক্যাপিটাল কনৌজে শিফট করে দেয়, তাই তার ক্যাপিটাল অ্যাকচুয়ালি হচ্ছে কনৌজ, কারণ সে যেটা শিফট করে ওটাকেই সে ক্যাপিটাল বলে গণ্য করে। তো অপশানে থানেশ্বর থাকলেও আমরা কনৌজকেই নেব। ইনিশিয়ালি থানেশ্বরেই ছিল। এম্পায়ার ফ্রম পাঞ্জাব টু ওড়িশা, তার একদম বিস্তার ছিল পুরো সাম্রাজ্যটা। ডিফিটেড বাই পুলকেশী টু অফ চালুক্য, চালুক্যের রাজা পুলকেশী টু এর কাছে সে পরাজিত হয় নর্মদা নদীর ধারের যুদ্ধে 618-তে। আর বাহানভট্ট, সে ছিল হর্ষবর্ধনের সভাকবি, যে লিখেছিল হর্ষচরিত আর কাদম্বিনী, এই দুটো লিখেছিল বাণভট্ট। পরের কোয়েশ্চেন, পাল ডাইনেস্টি অফ বেঙ্গল ওয়াজ। পাল ডাইনেস্টি, তো পাল ডাইনেস্টিরা কী ফলো করতো? পাল রাজারা কী ফলো করতো? অবশ্যই বুদ্ধিজম ফলো করতো, বুদ্ধিস্ট ছিল। তো 750 থেকে 1150 পর্যন্ত এদের সময়কাল। গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা। ধর্মপাল সব কিছু রিভাইভ, মানে নালন্দাকে রিভাইভ করে, ভালো করে আবার তৈরি করে, যেগুলো বখতিয়ার খিলজি ভেঙে দিয়েছিল, তো সেগুলোকে আবার রিভাইভ করে। তার সঙ্গে ফাউন্ডেড বিক্রমশিলা মহাবিহার এবং অদন্তপুরী মহাবিহার, যেটা এখন বাংলাদেশে রয়েছে, এটা তৈরি করে। এর সময় মানে এই যে পাল রাজারা, এদের সময়তেই কিন্তু আতিশ দীপঙ্কর তিব্বতে গিয়েছিল। আতিশ দীপঙ্কর তিব্বতে গিয়েছিল কাদের সময়? এই পাল বংশের রাজাদের সময়। পরের কোয়েশ্চেন, সেনা ডাইনেস্টি বা সেন ডাইনেস্টি, সেন বংশের লাস্ট রুলার ডিফিটেড বাই বখতিয়ার খিলজি 1204-এ বখতিয়ার খিলজির কাছে লাস্ট রুলার সেন বংশের পরাজিত হয় বা ডিফিট হয়। তো সে কে ছিল? লক্ষণ সেন ছিল, অপশান বি। তো এখানে বল্লাল সেনের লেখা অদ্ভুত সাগর, দান সাগর এগুলো কিন্তু আসে, যে অদ্ভুত সাগর, দান সাগর কার লেখা? রুলড ফ্রম নদিয়া, নদিয়া থেকে এই সেন বংশের রাজারা রাজত্ব করত। খিলজি টুক বেঙ্গল ভায়া বিহার, বিহারের পরে বেঙ্গলে ঢুকে বখতিয়ার খিলজি আক্রমণ করেছিল। সেনারা ছিল ব্রাহ্মণিকাল, এবং এটা কর্ণাটক থেকে উঠে এসেছিল, এরা ব্রাহ্মণ ছিল, এবং এখানে কিন্তু কাস্ট সিস্টেমটা প্রচণ্ড ভালোভাবে রিভাইভ হয়ে যায়, অর্থাৎ আবার কাস্ট সিস্টেম বা এই যে বর্ণবৈষম্যের প্রথাগুলো ভালো করে আবার তৈরি হয়। তো সেখানে বল্লাল সেনের একটা প্রশ্ন আসে যে কৌলিন্য প্রথা বা কুলীন প্রথা কে চালু করেছিল? বল্লাল সেন। পরে 68 নম্বর কোয়েশ্চেন, চোলা অ্যাডমিনিস্ট্রেশন মেন ইউনিট ওয়াজ। চোলদের অ্যাডমিনিস্ট্রেশনের মেন ইউনিট কী ছিল? অপশান সি, উর। তো উর মানে ছিল হচ্ছে ভিলেজের অ্যাসেম্বলি, অনেকগুলো ভিলেজের অ্যাসেম্বলিকে বলা হতো উর। সভা মানে হচ্ছে ব্রাহ্মণ ভিলেজ, ব্রাহ্মণদের ভিলেজকে বলা হতো সভা। মার্চেন্টস বা বণিকদের ভিলেজ হলে তাকে নগরম বলতো। আর উত্তর মেরুর ইনস্ক্রিপশন বা শিলালিপিতে পুরো ডিটেলস আছে লোকাল সেলফ গভর্নমেন্ট সম্পর্কে। তো এটা আসতে পারে লোকাল সেলফ গভর্নমেন্ট সম্পর্কে, এর মধ্যে কোন ইনস্ক্রিপশন থেকে জানা যায়? উত্তর মেরুর শিলালিপি থেকে জানা যায়। চোলরা 9 থেকে 13 সেঞ্চুরি, মানে 9 to 13 সেঞ্চুরি পর্যন্ত রাজত্ব করেছিল। সব থেকে উল্লেখযোগ্য রাজা ছিল রাজেন্দ্র চোল ওয়ান, যে কিনা বাংলা জয় করে গঙ্গাই কোন্ড চোল উপাধি নিয়েছিল। তো চোলদের যে অ্যাডমিনিস্ট্রেশন ইউনিট সেটা হচ্ছে উর।
পরের কোয়েশ্চেন, ভীমবেটকা কেভ আর ইন, ভীমবেটকা গুহা এটা কোথায় রয়েছে? তো অবশ্যই এটা মধ্যপ্রদেশে রয়েছে ভীমবেটকা। তো এই যে ভীমবেটকা সেটা কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা পেয়েছে 2003 সালে। এটা প্যালিওলিথিক মেসোলিথিক যুগের পেন্টিং এখানে দেখতে পাওয়া যায়। ডিসকভার করেছে VS ওয়াকানকর 1957-তে। এখানে রেড হোয়াইট গ্রিন কালার দেখতে পাওয়া যায়। পরে আয়রন ওয়াজ ফার্স্ট ইউজড ইন ইন্ডিয়া ডিউরিং, আয়রন কোন সময় ইন্ডিয়াতে ইউজ হয়? তো বৈদিক যুগে, তার মধ্যে লেটার বৈদিক যুগে ইউজ হয় আয়রন। তো লেটার বৈদিক যুগ মানে হচ্ছে 1000 BCE-তে। তো এখানে পেন্টেড গ্রে ওয়্যার কালচার মানে ধূসর কালারের পাত্র পেন্ট করা এই সময় তৈরি হয় বা দেখা যায়। এনেবেলড এগ্রিকালচার ইন গ্যাঙ্গেটিক প্লেন, গঙ্গার যে সমভূমি সেখানে এগ্রিকালচার খুব ভালো করে হয়, অর্থাৎ চাষবাস খুব ভালো হতে থাকে। হরপ্পাতে কপারের যুগ ছিল, কপার এবং ব্রোঞ্জের যুগ ছিল হরপ্পান সিভিলাইজেশনটা বা ইন্ডাস ভ্যালিটা। আয়রনকে শ্যামা আয়স বলে, শ্যামা আয়স। পরে জুনাগড় রক ইনস্ক্রিপশন, জুনাগড় শিলালিপি অফ রুদ্রদমন 1, এটা কোথায় আছে বা কোন ল্যাঙ্গুয়েজে আছে? এই যে জুনাগড় শিলালিপি এটা কিন্তু সংস্কৃত ভাষায় লেখা একটি লং শিলালিপি, অর্থাৎ খুব দীর্ঘ একটা শিলালিপি, অনেক কিছু লেখা আছে আর কি। তো ফার্স্ট লং ইনস্ক্রিপশন ইন সংস্কৃত 150 CE-তে লেখা। আর্লিয়ার অশোকান ইন প্রাকৃত, তার আগে লংগেস্ট ছিল হচ্ছে অশোকের প্রাকৃত ভাষায় লেখা শিলালিপি। পরে কিন্তু এই রুদ্রদমনের যে রুদ্রদমন 1-এর যে জুনাগড় শিলালিপি সংস্কৃত ভাষায় সেটাই অনেক বড় ইনস্ক্রিপশন হয়। রেকর্ডস রিপেয়ার অফ সুদর্শন লেক, সুদর্শন লেকের যে রিপেয়ার করার ঘটনা এখানে আছে, যেটা মৌর্যদের সময় হয়েছিল। পরের কোয়েশ্চেন 72 নম্বর, মেহরাউলি আয়রন পিলার বিলংস টু। তো মেহরাউলি আয়রন পিলার ইনস্ক্রিপশন এটা চন্দ্রগুপ্ত 2, দ্বিতীয় চন্দ্রগুপ্তর সময়কার। তো এখানে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কথা উল্লেখ আছে, যেটা 4th সেঞ্চুরিতে পাওয়া যায়। দিল্লিতে রয়েছে এটা। রাস্ট রেজিস্ট্যান্স, মরচে পড়ে না, সংস্কৃত ইনস্ক্রিপশন মেহরাউলিটা হচ্ছে। এখানে টাইটেল হচ্ছে চন্দ্র, আর নিয়ার কুতুব মিনার, অর্থাৎ কুতুব মিনারের কাছে এটাকে দেখতে পাওয়া যায়। দিল্লিতে আছে। রাস্ট রেজিস্ট্যান্ট, মরচে পড়ে না, সংস্কৃত ইনস্ক্রিপশন ইন ব্রাহ্মী, আর টাইটেল হচ্ছে চন্দ্র, নিয়ার কুতুব মিনার, কুতুব মিনারের কাছে এটি দেখতে পাওয়া যায়। পরের কোয়েশ্চেন, আইহোল প্রশস্তি বা আইহোল ইনস্ক্রিপশন অফ পুলকেশী 2, পুলকেশী 2-এর আইহোল ইনস্ক্রিপশনে কী মেনশন করা আছে, কাকে ডিফিট করার কথা মেনশন করা আছে? তো অবশ্যই পুলকেশী 2 হর্ষবর্ধনকে ডিফিট তো করেই ছিল নর্মদা নদীর ধারের যুদ্ধে, এছাড়া মহেন্দ্র বর্মনকেও কিন্তু হারিয়েছিল। তো বোথ A and B, হর্ষ এবং মহেন্দ্র বর্মন দুজনকেই পুলকেশী 2 হারিয়েছিল। তো অপশান ডি হবে উত্তর, অপশান A আর B। তো বাই রবি কীর্তি, এই যে আইহোল প্রশস্তি এটা লিখেছে কে? রবি কীর্তি, যেখানে হর্ষকে ডিফিট করেছিল নর্মদা নদীর ধারে। আর চালুক্য বাদামি ছিল এই পুলকেশী 2, বাদামি চালুক্য বংশের রাজা। এছাড়া হিউয়েন সাং এই সময়ে হর্ষের সময় ভিজিট করেছিল, বা এই পুলকেশী 2-এর সময়তেও তার মানে ভিজিট করেছিল ইন্ডিয়াতে, সেটাও কিন্তু আসতে পারে। পরের কোয়েশ্চেন, অজন্তা গুহা, অজন্তা কেভস আর মেনলি। তো অজন্তা কেভসে মেনলি কিসের কথা আছে? তো অজন্তাটা কিন্তু বুদ্ধিস্ট জিনিসপত্রের কথা বা বুদ্ধিস্টদের জন্য ছিল। আর ইলোরা যেটা সেটা কিন্তু তিনটেই, মানে হিন্দু বুদ্ধিস্ট জৈন তিনটেই এলোরাতে 3টে ধর্মের বর্ণনায় পাওয়া যায়। তো এখানে বুদ্ধিস্ট, অজন্তা হচ্ছে বুদ্ধিস্ট। আর এখানে 29 কেভস আছে, মহারাষ্ট্রে আছে অজন্তা। সাতবাহন এবং বাকাটাকদের সময় ছিল। পেন্টিংস দেখতে পাওয়া যায় এখানে, জাটাকা টেলস মানে জাতকের গল্প, সেই গল্পটা এই অজন্তার গুহাচিত্রতে দেখতে পাওয়া যায়। এলোরাতে হিন্দু বুদ্ধিস্ট জৈন এই সমস্ত ধর্মের ব্যাখ্যা বা চিত্র দেখতে পাওয়া যায়। এটা বাঘ মধ্যপ্রদেশে রয়েছে। তাহলে অজন্তা মহারাষ্ট্রে রয়েছে আর ইলোরা কিন্তু মধ্যপ্রদেশে রয়েছে। এইটা আমাদের ভালো করে মনে রাখতে হবে কোথায় কোনটা রয়েছে। অজন্তা বুদ্ধিস্ট এর সঙ্গে রিলেটেড, মহারাষ্ট্রে রয়েছে। সাতবাহন বাকাটাকদের সময়কার পেন্টিংস, জাতকের স্টোরি এখানে আছে। এলোরাতে হিন্দু বুদ্ধিস্ট জৈন সব ধর্মের পেন্টিংসই আছে, এটা মধ্যপ্রদেশে রয়েছে। পরের কোয়েশ্চেন 75, তক্ষশিলা ইউনিভার্সিটি ওয়াজ ইন অ্যানশিয়েন্ট। তো তক্ষশিলা ইউনিভার্সিটি এটা কোথায় ছিল? গান্ধারে ছিল। তো গান্ধার বর্তমানে পাকিস্তানে রয়েছে, আর 6th সেঞ্চুরিতে এটা ছিল। চাণক্য, তারপর পানিনি, জীবক এরা সবাই এই তক্ষশিলা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে। এখানে হুন ইনভেনশনের সময় এটা ডিস্ট্রয় হয়ে যায় তক্ষশিলা ইউনিভার্সিটি, কিন্তু নালন্দার মতো এত বিশাল সেন্ট্রালাইজ ছিল না। পর আমরা মেডিভেল ইন্ডিয়ার 25টা কোয়েশ্চেন করব। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে, মোহাম্মদ ঘুরি ডিফিটেড পৃথ্বীরাজ চৌহান ইন। মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে
ডিফিট করেছিল, হারিয়েছিল। তো তরাইনের দুটো যুদ্ধ হয়, 1191, 1192। 91-এর যে যুদ্ধ, তরাইনের প্রথম যুদ্ধ, সেখানে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে হারিয়ে দেয়। আর তরাইনের দ্বিতীয় যুদ্ধ, যেটা 1192 হয়, সেকেন্ড ব্যাটেল অফ তরাইন, সেখানে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দেয়। তো সেকেন্ড ব্যাটেল অফ তরাইন। তো ফার্স্ট তরাইনের যুদ্ধ পৃথ্বীরাজ জেতে। আর 1192 লেড ফাউন্ডেশন অফ মুসলিম রুল। 1192 মোহাম্মদ ঘুরি যখন পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দেয় তরাইনের দ্বিতীয় যুদ্ধে, তখনই কিন্তু মুসলিম সাম্রাজ্যের শুরু হয়। 1194 আবার কনৌজের রাজা জয়চন্দ্রকে হারিয়ে দেয় 1194 চান্দাওয়ারের যুদ্ধে। মোহাম্মদ ঘুরি রাজা জয়চন্দ্রকে হারিয়ে দেয়, যে ছিল কনৌজের রাজা। পরের কোয়েশ্চেন, কুতুব মিনার ওয়াজ কমপ্লিটেড বাই। কুতুব মিনার শুরু তো করেছিল তৈরি করা কুতুবউদ্দিন আইবক, কিন্তু শেষ করেছিল ইলতুৎমিশ। তো কমপ্লিট করেছিল ইলতুৎমিশ। স্টার্টেড বাই কুতুবউদ্দিন আইবক ইন 1199। 238 ফিট, এটা 5 তলা। নেমড আফটার সেন্ট কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কার নামে হয়? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। আলাই দরওয়াজা তৈরি করেন আলাউদ্দিন খিলজি। পরে ইকতা সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড বাই। ইকতা সিস্টেম মানে কোনো জমি দিয়ে দেওয়া বেতনের পরিবর্তে, সেটা সিস্টেমটা চালু করেছিল ইলতুৎমিশ। তো ল্যান্ড অ্যাসাইন টু নোবেলস, যারা নোবেলস ছিল তাদের স্যালারির পরিবর্তে ল্যান্ড দিয়ে দিত। নন হেরিডিটারি অর্থাৎ বংশ পরম্পরায় নয়। বলবন পরে সেন্ট্রালাইজ করে ব্যাপারটাকে, এবং এই যে নোবেলদের পাওয়ারটাকে একটু কমিয়ে দেয়। আর আলাউদ্দিন খিলজি মার্কেট রিফর্মস বা রেশনিং ব্যবস্থা বা কন্ট্রোল সেটা করেছিল। পরের কোয়েশ্চেন হচ্ছে, চেহেলগানি গ্রুপ অফ 40 নোবেল ওয়াজ ক্রিয়েটেড বাই। চেহেলগানি গ্রুপ, এটা কে তৈরি করেছিল? 40 নোবেলের গ্রুপ ইলতুৎমিশই করেছিল। তো এরা ছিল টার্কিশ নোবেল, এরা বেশি যে সুলতানের কাজকর্মে মাথা গলাতো। বলবন কিন্তু এই 40 পাওয়ারটাকে ডিস্ট্রয় করে দেয়। আর সুলতানা রাজিয়া ছিল প্রথম উমেন রুলার ইন্ডিয়াতে, যে 1236 থেকে 1240 পর্যন্ত 4 বছর রাজত্ব করে। পরে 80 নম্বর কোয়েশ্চেন, আলাউদ্দিন খিলজি মার্কেট কন্ট্রোল অফিসারকে কি বলা হতো? আলাউদ্দিন খিলজি মার্কেট কন্ট্রোল পলিসি তো এনেছিল, এবার তার জন্য তো একটা অফিসার লাগবে, সেই অফিসারকে কি বলা হতো? বলা হতো শাহনাই মান্ডি। তো শাহনাই মান্ডি। প্রাইস কন্ট্রোল ফর সোলজার্সদের জন্য প্রাইস কন্ট্রোল। দিওয়ানি রিয়াসাত, এটা হচ্ছে কমার্স মিনিস্ট্রি। তো কমার্স মিনিস্ট্রি, এটাকে বলা হতো দিওয়ানি রিয়াসাত। আর ইনি দাগ আর চেহারা বা হুলিয়া প্রথা চালু করেছিল আলাউদ্দিন খিলজি। পরে 81 নম্বর কোয়েশ্চেন, মুহাম্মদ বিন তুগলক ট্রান্সফার্ড ক্যাপিটাল ফ্রম দিল্লি টু। মুহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হতো, আর ইনি ক্যাপিটালকে স্থানান্তরিত করেছিল দিল্লি থেকে দৌলতাবাদে, মহারাষ্ট্রের দৌলতাবাদে। তো 1327 দিল্লি থেকে দৌলতাবাদে তিনি বা দেবগিরিতে স্থানান্তর করেন, কিন্তু ব্যাপারটা ফেল হয়ে যায়, কারণ এত লংগেস্ট ডিস্টেন্স সবাই হেঁটে হেঁটে যেতে যেতে সবার অবস্থা খারাপ হয়ে যায়। পরে আবার শিফট করে দেয়। এই সময় ইনি দোকানি বা টোকেন কারেন্সি চালু করে, যেটাও ফ্লপ হয়, কারণ সব ফেক কারেন্সি বেরিয়ে যায়। খোরাসান এক্সপেডিশন এনার সময় হয়, কেরাচিল এক্সপেডিশনও হয়, যেটাও ফেলড হয়। আর ইবন বতুতা এনার সময় মরক্কো থেকে এখানে ভিজিট করে। ইবন বতুতা মরক্কো থেকে এখানে ভিজিট করে, আর ইবন বতুতার লেখা একটা ট্রাভেলিং লগ, সেটা ছিল হচ্ছে রেহেলা। পরে 82 নম্বর কোয়েশ্চেন, বিজয়নগর এম্পায়ার ওয়াজ ফাউন্ডেড ইন 1336। 1336-এ যখন ওই মোহাম্মদ বিন তুগলকের সময়টাতে সব কিছু অবস্থা খারাপ, মোহাম্মদ বিন তুগলক ঠিক করে কিছু বাগাতে পারছে না, সেই সময় বিজয়নগর সাম্রাজ্য তৈরি হয়। তো কে তৈরি করে? হরিহর এবং বুক্কা তৈরি করে। তো অন দি ব্যাঙ্ক অফ তুঙ্গভদ্রা, বিজয়নগরের যে সাম্রাজ্য, সেটা তুঙ্গভদ্রা নদীর তীরে ছিল। তাদের রাজধানী ছিল, ক্যাপিটাল ছিল হাম্পিতে। আর কৃষ্ণদেবরায় খুবই প্রমিনেন্ট গ্রেটেস্ট রুলার ছিল 1509 থেকে 1529। আর এনার সময়তেই বাবর ভারত আক্রমণ করে। তারপর ব্যাটেল অফ তালিকোটা হয় হচ্ছে 1565-তে, এই সময় হয়। পরে কবির কবির কোন সময় বিলং করে? তো কবির কিন্তু 15th সেঞ্চুরিতে বিলং করে। আসতেই পারে কোন সেঞ্চুরিতে কবির ছিল? 15th সেঞ্চুরিতে, অর্থাৎ 1440 থেকে 1518 এই সময়টাতে কবির ছিল। তো নির্গুণা ভক্তি সেন্ট ছিল ইনি। এনার যে গুরু ছিল তার নাম হচ্ছে রামানন্দ। কবিরের যে কম্পাইলেশন অফ পোয়েমস তাকে বলা তো দোহা। বিজক কালেকশন, এটাও তার। তাছাড়া ইনি ছিল সিকান্দার লোদির সময়কার। লোদিরা ছিল প্রথম আফগান রুলার, তো সিকান্দার লোদির সময়কার তিনি ছিল, কন্টেম্পোরারি ছিল কবির। তো এটাও আসতে পারে যে কবির কার সমসাময়িক ছিল? সিকান্দার লোদি। পরে গুরু নানক 1419
1569 থেকে 1539 ফাউন্ডেড, মানে গুরু নানক কী ফাউন্ড করে এর মধ্যে? অবশ্যই শিখিজম, শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক। তো শিখিজম ফাউন্ড করে ফার্স্ট গুরু শিখদের। কোথায় জন্মেছেন এটা আসে তালওয়ান্দি নানক সাহিব, এটা পাকিস্তানে রয়েছে। আর ট্রাভেল উদাসিস, এখানে ট্রাভেল করে। 3 পিলার্স আছে এনার নামে, নাম জপো কিরাত করো বন্ধ চকো, নাম জপো কিরাত করো বন্ধ চকো। পরে ভক্তি সেন চৈতন্য, যিনি 1486 থেকে 1534 এই সময়ে ছিলেন, ওয়াজ ফ্রম, কোথাকার ছিলেন উনি? অবশ্যই তিনি ছিলেন বেঙ্গলের নবদ্বীপের ছিলেন তিনি। গৌড়ীয় বৈষ্ণবজম তার তিনি ফলো করতেন। কৃষ্ণ ভক্তি, কীর্তন এগুলো ছিল তার সঙ্গে রিলেটেড। ট্রাভেলড পুরী, তিনি পুরীতে গিয়েছিলেন এবং বলা হয় তিনি পুরীর যে সমুদ্র সেখানেই কিন্তু বিলীন হয়ে গিয়েছিলেন। তিনি কিন্তু হুসেন শাহ, আলাউদ্দিন হুসেন শাহ তার বেঙ্গলের রুলার, তার সমসাময়িক ছিলেন। পরের কোয়েশ্চেন 86 নম্বর, ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ 1526 হয়। প্রথম পানিপথের যুদ্ধ। পানিপথ রয়েছে কোথায়? হরিয়ানাতে রয়েছে। সেটা কার মধ্যে হয়? তো পানিপথের যুদ্ধ অবশ্যই বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির হয়, অপশান এ। এবার এটা কত তারিখে হয়? 21 এপ্রিল 1526। 1526টা আমাদের বেশি আসে, সালটাই মনে রাখতে হবে। বাবর এখানে দুটো খুব ইউনিক জিনিস ইউজ করে, একটা হচ্ছে তুলুগমা পদ্ধতি আর আর্টিলারি আর বন্দুক ইউজ করে। এছাড়া ইব্রাহিম লোদি মারা যায় এই যুদ্ধে। মুঘল এম্পায়ার এরপরে বাবর প্রতিষ্ঠা করে, মুঘল সাম্রাজ্য, তারপর দিল্লি, আগ্রা এগুলো ক্যাপচার করে। পরের কোয়েশ্চেন যে ব্যাটেল অফ খানওয়া 1527 হয়। 1526 ইব্রাহিম লোদির সঙ্গে যুদ্ধ হলো, ব্যাটেল অফ পানিপথ। তারপর ব্যাটেল অফ খানওয়া হয় 1527। তো বাবর কাকে পরাজিত করে? রানা সঙ্গকে পরাজিত করে, মেওয়ারের রানা। 16 মার্চ 1527 যুদ্ধটা হয়। আমাদের সালটা বেশি মনে রাখতে হবে, 1527। বাবর টুক টাইটেল গাজী। তো এই সময় বাবর টাইটেল নেয় গাজী। এই রানা সঙ্গের সঙ্গে যখন খানোয়ার যুদ্ধ হয় তখন বাবর টাইটেল নেয় গাজী। তারপরে সঙ্গ এখানে উন্ডেড হয়, অর্থাৎ আহত হয়, মারাও যায় 1528। চান্দেরির যুদ্ধ হয় 1528 মেদিনী রায়ের সঙ্গে বাবরের আবার পরের বছরই মেদিনী রায়ের সঙ্গে চান্দেরির যুদ্ধ হয় 1528। পরে 88 নম্বর কোয়েশ্চেন, হুমায়ুন টুক শেল্টার ইন পার্সিয়া আফটার ডিফিট বাই। তো হুমায়ুন পার্সিয়াতে পালিয়ে যায় বা পারস্যে পালিয়ে যায়, শেল্টার নেয় কার সঙ্গে পরাজিত হয়ে বা কার কাছে পরাজিত হয়ে? শেরশাহর কাছে পরাজিত হয়ে উনি পালিয়ে যায়। তো ব্যাটেল অফ চৌসা 1539 হয় আর কনৌজের যুদ্ধ হয় 1540। এরপর উনি পালিয়ে যায় হুমায়ুন। তারপর শেরশাহর রাজত্ব শুরু হয় 45 পর্যন্ত, সুর ডাইনেস্টি চলে। শেরশাহর আর এক নাম ফরিদ, তো এটাও আসে শেরশাহর আর এক নাম ফরিদ। আর জিটি রোড আবিষ্কার মানে চালু করে শেরশাহ। আর রুপিয়া, যেটা আমরা এখন ইন্ডিয়াতে রুপিয়া বা বলি বা রুপি বলি, এটা অ্যাকচুয়ালি শেরশাহ থেকে এসছে। রুপিয়া চালু করে, সিলভার কয়েন। আর ল্যান্ড রিফর্মসও শেরশাহ করে থাকে। তো আমাদের এখানে ব্যাটেল অফ চৌসা কবে হয়, কনৌজ কবে হয়, এগুলো মনে রাখতে হবে। আর শেরশাহর আর এক নাম ফরিদ, এটাও মনে রাখতে হবে। পরে 89 নম্বর কোয়েশ্চেন 89, সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ 1556 হয়। কার মধ্যে হয়? দ্বিতীয় পানিপথের যুদ্ধ। অবশ্যই এটা আকবর এবং হিমুর মধ্যে হয়। অপশান এ আকবর ভার্সেস হিমু। 5ই নভেম্বর 1556 হয়। হিমু মানে হেমচন্দ্র বিক্রমাদিত্য, তার পুরো নাম। লাস্ট হিন্দু রুলার ছিল দিল্লিতে, একদম লাস্ট হিন্দু রুলার। তারপরে এই যে বৈরাম খাঁ, ইনি ছিল আকবরকে আর কি রিজেন্ট ছিল, অর্থাৎ যতক্ষণ না আকবর 18 বছর হচ্ছে ততক্ষণ পর্যন্ত আকবরের দায়িত্বে ছিল বৈরাম খাঁ। আর অ্যারো ইন আই বি হেডেড, অর্থাৎ চোখে একদম অ্যারো বা তীর ছুঁড়ে আর মাথা পুরো বিহেডেড করে মারা হয় এই হেমচন্দ্রকে। পরে 90 নম্বর কোয়েশ্চেন, দিনে ইলাহি ওয়াজ ফাউন্ডেড বাই আকবর ইন। তো আকবর একটা ধর্ম চালু করে যেখানে সব ধর্মের একটা কম্বাইন্ড থাকে বা কম্বিনেশন থাকে, যেখানে সব ধর্মের মতো করে একটা কিছু কম্বিনেশন করা হয়। তো সেটাকে বলা হয় দিনে ইলাহি। এবার সেটা কবে আকবর তৈরি করে? অবশ্যই এটা 1582 করে, অপশান বি। এবার এটাকে বলা হতো দিনে ইলাহি বা তৌহিদে ইলাহি। এটা ছিল সিনক্রেটিক ফেথ, একটা অদ্ভুত ধরনের বিশ্বাস। বীরবল ছিল প্রথম হিন্দু যিনি এটা অ্যাকসেপ্ট করেছিল, রাজা বীরবল। এটাও আসে কে প্রথম অ্যাকসেপ্ট করেছিল? রাজা বীরবল। এটা কোনো রিলিজিয়ান অ্যাকচুয়ালি ছিল না, কিছু অর্ডার ছিল। ইবাদতখানা 1575 ফতেহপুর সিক্রিতে আকবর তৈরি করে। পরে মনসবদারি সিস্টেম র্যাঙ্ক মিন্ট। মনসবদারি সিস্টেমে মনসব বা র্যাঙ্ক এর মানে কি? এর মানে ছিল জাত প্লাস সওয়ার। তো র্যাঙ্ক মানে হচ্ছে পদমর্যাদা, মনসব কথার মানে
পদমর্যাদা, সেখানে জাত আর সাওয়ার এই ব্যাপারটা ছিল। তো জাত মানে ছিল পার্সোনাল র্যাঙ্ক, আর সাওয়ার মানে ছিল ক্যাভেলরি, কে কতগুলো হাতি বা কিছু এগুলো রাখতে পারবে। তো ইন্ট্রোডিউস করে আকবর এই ব্যাপারটা, জাত অ্যান্ড সাওয়ার। 10 থেকে 10,000 সৈন্য রাখতে পারবে। দু আসপা শি আসপা নীতিকে চালু করে জাহাঙ্গীর চালু করে। জাহাঙ্গীরের অপর নাম সেলিম। আর জাগির মানে স্যালারি ল্যান্ডকে মানে স্যালারির পরিবর্তে জায়গা দিয়ে দেওয়া, সেটাকে বলে জায়গির দান। জাহাঙ্গীর ইস্যুড 12 অর্ডিন্যান্সেস আফটার অ্যাকসেশন কল্ড, মানে জাহাঙ্গীর সিংহাসনে বসার পর যে 12টা অর্ডিন্যান্স জারি করে তাকে বলে দাস্তুর উল আলাম এটা বলে। তো অপশান এ দাস্তুর উল আলাম। সেটা হচ্ছে চেন অফ জাস্টিস আগ্রা ফোর্টে ইনি চালু করে গোল্ডেন চেন। তুজুক মানে অটোবায়োগ্রাফি, তুজুকি জাহাঙ্গীরি তুর্কি ভাষায় লেখা, এটা হচ্ছে তার অটোবায়োগ্রাফি, মানে তিনি নিজেই লিখেছে। আর নূরজাহান জুনতা এই সময় তৈরি হয়। ক্যাপ্টেন হকিন্স এবং স্যার থমাস রো এনার সময় ভিজিট করে এনার কোর্টে। আর তারপরেই ইনি পারমিশন দিয়ে দেয় ইংরেজদের সুরাটে ফ্যাক্টরি স্থাপন করা। পরে শাহজাহানের সময়কাল 1628 থেকে 1658। এই সময়টাকে কি বলা হতো? এই সময়টাকে বলা হতো এজ অফ ম্যাগনিফিসিয়েন্স। গোল্ডেন এজ কিন্তু গুপ্তদের যুগকে বলা হতো, শাহজাহানের পিরিয়ডকে বলা হতো এজ অফ ম্যাগনিফিসিয়েন্স। তো এই সময়তে তাজমহল তৈরি হচ্ছে 1632 থেকে 53। তো এই যে বলে তাজমহল রাতারাতি তৈরি হয়েছে, ব্যাপারটা তা নয়, অনেকটা সময় লাগবে ওই ধরনের জিনিস তৈরি হতে। রেড ফোর্ট বা লাল কেল্লা, জামা মসজিদ, পিকক থ্রোন এই সবকটাই কিন্তু এনার সময় তৈরি হয়, মানে যত ভালো ভালো আর্কিটেকচার রয়েছে সব তার সময় তৈরি হয়। তো ওয়ার অফ সাকসেশন, তার 4 ছেলে দারা সুজা মুরাদ ঔরঙ্গজেব, তাদের মধ্যে কে সিংহাসনে বসবে সেই নিয়ে যুদ্ধ লেগে যায়। শাহজাহানকে তারা আটকে রাখে, ঔরঙ্গজেব জিতে যায় এবং ঔরঙ্গজেব পরে রাজা হয়। পরের কোয়েশ্চেন, ঔরঙ্গজেব ইম্পোজ জিজিয়া। তো জিজিয়া কর প্রথমে আকবর তুলে নিয়েছিল, পরে আবার ঔরঙ্গজেব সেটাকে ইম্পোজ করে, আবার চাপিয়ে দেয়। কত সালে? 1679। আকবর অ্যাবলিশ করে দিয়েছিল 1564-তে জিজিয়া কর। ঔরঙ্গজেব খুব অর্থোডক্স ছিল, প্রাচীনপন্থী, ব্যান করে দিয়েছিল মিউজিক, ডিস্ট্রয় করেছিল টেম্পলস অনেক। আর লংগেস্ট রেন তার সময় ছিল 1658 থেকে 1707 পর্যন্ত তিনি ছিল। আর শিবাজির সঙ্গে তার কনফ্লিক্ট ছিল, তার ছেলেরও ছিল। ডেকান পলিসি তার সময় ফেল হয়ে যায়, মানে দাক্ষিণাত্য জয় করতে সে পারে না। পরে শিবাজি ওয়াজ করোনেটেড শিবাজি কবে তার রাজ্যাভিষেক হয়? তো শিবাজির রায়গড়ে রাজ্যাভিষেক হয় 1674-এ, অপশান সি। তো শিবাজি কি টাইটেল গ্রহণ করে? ছত্রপতি এই টাইটেলটা শিবাজি গ্রহণ করে। অষ্টপ্রধান কাউন্সিল তার সময় হয়। গুরু রামদাস তার সমসাময়িক ছিল, শিবাজির সমসাময়িক, বা শিবাজি কোন গুরুকে ফলো করতো এটাও আসে, গুরু রামদাস। তো অষ্টপ্রধান কাউন্সিল গুরু রামদাস। তারপর গুরিলা ওয়ারফেয়ার, তার সময় গুরিলা যুদ্ধ বা গেরিলা যুদ্ধ হয়। ট্রিটি অফ পুরন্দর হয় 1665-তে জয় সিংয়ের সঙ্গে। পরে 96 নম্বর কোয়েশ্চেন, থার্ড ব্যাটেল অফ পানিপথ, অর্থাৎ পানিপথের তৃতীয় যুদ্ধ 1761-তে কাদের মধ্যে হয়? মারাঠা এবং আফগানদের মধ্যে হয়, অপশান এ। তো মারাঠা এবং আহমেদ শাহ আবদালি আফগানদের লিডার, তাদের মধ্যে হয়েছিল। 14 জানুয়ারি 1761-তে হয়েছিল। মারাঠা লিড বাই সদাশিবরাও ভাও মারাঠাদের তরফ থেকে লিডার ছিল। আর ডিফিট এন্ডেড মারাঠা সুপ্রিমেসি, মারাঠারা এখানে হেরে যায়, মারাঠা এন্ডেড। তারপরে হেল্পড ব্রিটিশ রাইজ, এরপরে আবার ব্রিটিশদের উত্থান শুরু হয়। পরের কোয়েশ্চেন, ব্যাটেল অফ বক্সার 1764-তে হয়, কাদের মধ্যে হয় ব্যাটেল অফ বক্সার? তো ব্রিটিশ ভার্সেস মীর কাসিম, সুজাউদ্দিন আর শাহ আলম টু এদের মধ্যে হয়। তো 22 অক্টোবর 1764-তে বক্সারের যুদ্ধ হয়। হেক্টর মুনরো ছিল ব্রিটিশদের তরফ থেকে। আর ট্রিটি অফ এলাহাবাদ সাইন হয় 1765-তে, ঠিক তার পরের বছর। দেওয়ানি লাভ করে বেঙ্গলের, সেখানে এই যুদ্ধের মধ্যে দিয়েই ব্রিটিশদের একাধিপত্য চালু হয়ে যায় বাংলা, বিহার, উড়িষ্যায়। তারপরে 98 নম্বর কোয়েশ্চেন, পার্মানেন্ট সেটেলমেন্টের এরিয়া কী ছিল? বেঙ্গল, বিহার, উড়িষ্যা। তো 19% অফ ব্রিটিশ ইন্ডিয়া, মানে প্রায় ব্রিটিশ ইন্ডিয়ার 19% ছিল। আর রাউতওয়ারি সিস্টেম মাদ্রাজ, বম্বেতে চালু হয়, বম্বেতে 51%। মহলওয়ারি সিস্টেম চালু হয় নর্থ ওয়েস্টে, মহলওয়ারি সিস্টেমটা নর্থ ওয়েস্টে হয়, আর রাউতওয়ারিটা মাদ্রাজ, বম্বেতে হয়। পাঞ্জাবের দিকে মহলওয়ারি সিস্টেম হয়। পরে 99 নম্বর কোয়েশ্চেন, বেঙ্গল রেনেসা 19th সেঞ্চুরি স্টার্টেড বাই,
বাংলার নবজাগরণকে স্টার্ট করে? অবশ্যই রাজা রামমোহন রয়, অপশান বি। তো রাজা রামমোহন রয় 1815-তে আত্মীয় সভা প্রতিষ্ঠা করে। তারপর 1828-এ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হয়। অ্যাবলিশন অফ সতী 1829-এ ব্রাহ্ম সমাজের পরই উইলিয়াম বেন্টিংকের সহায়তায় সতী প্রথা তিনি বন্ধ করে আইন করে। আর ফাদার অফ মডার্ন ইন্ডিয়া তাকেই বলা হয়, ভারত পথিক তাকে বলা হয়। লাস্ট কোয়েশ্চেন 100 নম্বর। উইডো রিম্যারেজ অ্যাক্ট, বিধবা বিবাহ আইন 1856-তে হয়। ওয়াজ পাস ডিউ টু এফার্টস অফ, কার এফার্টে এটা পাস হয়? অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এফার্টে পাস হয়। তো কে পাস করে? দেখো বলা থাকে ড্রাফটটা করে হচ্ছে লর্ড ডালহৌসি, আর সাইনটা করে মানে পাস করার সাইনটা করে লর্ড ক্যানিং। কিন্তু যদি অপশানে লর্ড ক্যানিং না থাকে আমরা লর্ড ডালহৌসি করব। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লর্ড ডালহৌসির সহায়তায় 1856-তে এই বিধবা বিবাহ আইন পাস করে, যেখানে সে তার নিজের পুত্রকে একটি বিধবা কন্যা বা মেয়ের সঙ্গে বিয়ে দেয়। অলসো ফর উইমেন এডুকেশন এর জন্য তিনি বেথুন স্কুল চালু করে 1849-এ। তো আজকে এই ছিল 100টা কোয়েশ্চেন। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো টপিকের ওপর ভিডিও লাগে সেটাও অবশ্যই কমেন্টে জানাতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে পারো। এরকমই আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।